আজকে আমরা আলোচনা করব হচ্ছে কয়েকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনাদের এক্সাম ডেতে আপনারা কি কি এক্সপেক্ট করবেন, আইএলটিএস এর কোয়েশ্চেন টাইপ, এক্সামের স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আপনার এক্সাম দেওয়ার আগে এবং এক্সামের সময় আপনারা কিরকম প্রস্তুতি নিতে পারেন সেটা নিয়ে, রিসোর্সেস যেটা আমি বলে দিয়েছি। আপনারা যদি অনলাইনে, এখন যেহেতু আমাদের বাইরে যে কোচিং করা পসিবল না, আপনারা যদি বাসায় বসে পড়াশোনা করতে চান, ওইটা রিসোর্স আমি এখানে লিংক করে দিয়েছি। স্পিকিংটা যেমনটা আগেও বলেছি, সাধারণত অন্য একটা দিনে এটা পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। আর স্পিকিংটা আপনার এক্সামিনার এনশিওর করবে যে আপনার সর্বোচ্চ 17 মিনিট আপনার এক্সামটা হবে। স্পিকিং এ হচ্ছে আবার তিনটা পার্ট থাকে বা তিনটা সেকশন থাকে। তো প্রথম সেকশনে আপনার পার্সোনাল ডিটেলস সম্পর্কে জানবে, যে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার ফ্যামিলি মেম্বার কতজন, বা আপনার হবিস কি, আপনার স্কুল কলেজ কোথায় ছিল, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন বা কি জব করেন, আপনার হোম টাউন কোথায়, আপনার মিউজিক পছন্দ কিনা। এগুলো খুব বেসিক এবং জেনারেল টপিক। যদিও তাদের স্পিকিং এর টোটালটাই জেনারেল একটা টপিক হবে, বাট সেকশন 1টা সবচেয়ে ইজিয়েস্ট টপিক হবে। সেকশন 2 হচ্ছে আপনি 2 মিনিটের একটা ন্যারেশন দিতে হবে আপনাকে যে কোনো একটা টপিকে। আপনাকে একটা প্রশ্নের কার্ড দেওয়া হবে, সে কার্ডের মধ্যে হচ্ছে টপিকটা দেওয়া থাকবে এবং সাথে কয়েকটা কোয়েশ্চেন থাকবে। তো আপনাকে ওই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে এমনটা না, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনার জন্য সে সম্পর্কে বলাটা সহজ হবে। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেই টপিক সম্পর্কে মিনিমাম 2 মিনিট এক নাগাড়ে কথা বলা। আর 2 মিনিট কথা বলার আগে আপনাকে প্রশ্নটা যে দেওয়া হবে, সাথে আপনাকে 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, যাতে আপনি একটা রাফ খাতায় কি কি বলবেন সেগুলোর পয়েন্ট নোট ডাউন করতে পারেন। এটাই হচ্ছে আপনার সেকশন 3। তো সেকশন 3 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন নিয়ে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের অপিনিয়ন্স, আইডিয়া, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কোনো কিছু সম্পর্কে আপনার মতামত কি, সেসব নিয়ে আপনার আলোচনা হবে। যেমনটা আমি বলেছি রাইটিং টাস্ক 2-তে, যে আপনার যে কোনো একটা প্রশ্ন দেওয়া হবে যে এনভায়রনমেন্ট সম্পর্কে, যে আপনার এনভায়রনমেন্টের অনেক ইদানিং অনেক ক্ষতি হচ্ছে। তো এটা সম্পর্কে আপনি কি মনে করেন, কি করতে পারেন, কি করা উচিত? আপনি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে এখনকার বাচ্চাদের বিহেভিয়ার কি আগের বাচ্চাদের বিহেভিয়ার থেকে ডিফারেন্ট কিনা? এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন টাইপের একটা প্রশ্ন করা হবে আপনাদেরকে। আর স্পিকিং এর ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলে রাখি, চেষ্টা করবেন যাতে আপনার কথাগুলো যে এক্সামিনার বা ইন্টারভিউয়ার হবে তাকে যাতে কোনোভাবে অফেন্ড না করে। যদি আপনি তাকে অফেন্ড করেন, তাহলে আপনার মার্ক কমানোর রাইট তার কাছে আছে। তো অবশ্যই ট্রাই করবেন যথেষ্ট ফর্মাল এবং যথেষ্ট ভদ্র থাকার। এবং অবশ্যই অন্যান্য পার্টের মতোই এটার যত হচ্ছে আপনার সেকশন আগাবে ততই হচ্ছে ডিফিকাল্টি বাড়বে। এবার আসি হচ্ছে আমরা পরীক্ষা সম্পর্কে আমরা কি করতে পারি, কি করলে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে, বা কি করলে আমাদের পরীক্ষাটা ইজি হতে পারে। স্পিকিংটা আবারও বলে দেই, সাধারণত স্পিকিংটা ভিন্ন একটা দিনে হয়। আপনার মেইন পরীক্ষার থেকে 1 সপ্তাহ পরে হতে পারে বা 14-15 দিন পরে হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পিকিংটা মেইন পরীক্ষার দিনই হয়ে থাকে। তো আপনি পরীক্ষার আগে কিভাবে স্পিকিংটা ইমপ্রুভ করতে পারেন? তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করলেন যে আপনি ঠিক মতো কথা বলতে পারছেন কিনা, কমফোর্টেবলি কথা বলতে পারছেন কিনা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, বা আপনার কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে আপনি কনভারসেশন চালিয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে আপনি, যেটা আমি বললাম, ইংলিশ জোনে চলে যাওয়াটা, যে কোনো দিনের একটা নির্দিষ্ট সময় বা একটা সারাদিন, সারাদিন যদিও কখনোই সম্ভব না, কোনো কিছু নিয়ে ইংলিশে ভাবতে পারেন। ভেবে হয়তো নিজের সাথে নিজে কনভারসেশন করতে পারেন যে হ্যাঁ,
আমি এখন ল্যাপটপের সামনে বসে আছি, আমি এখন কথা বলছি, এগুলো আপনি ইংলিশে ভাবতে পারেন। ইংলিশে ভাবলে দেখা যায় আপনি যখনই ইংলিশে থিঙ্ক করতে পারবেন তখনই আপনার স্পিকিংটা ইজি হয়ে যাবে। আপনার যখন আপনাকে এভালুয়েট করতে চাইলে নিজেকে ফোনে রেকর্ড করতে পারেন। আমাদের যেহেতু এখন সবার কাছে মোটামুটি ফোন অ্যাভেলেবল, আপনি ফোনের রেকর্ডার অপশনে গিয়ে আপনি নিজেকে যে কোনো কিছু সম্পর্কে লেকচার দিতে পারেন। লেকচার দিয়ে রেকর্ড করলেন যে আপনি ঠিক মতো কারেক্টলি সব বলতে পারছেন কিনা, আপনার ফ্লুয়েন্সি ঠিক মতো আছে কিনা, বা আপনার গ্রামাটিক্যালি আপনি ঠিক আছেন কিনা। এবং আপনি প্রতিদিন যখন আপনি প্র্যাকটিস করবেন তখন প্রতিদিনই আপনার একটা ইমপ্রুভমেন্ট আনার ট্রাই করবেন। এন্ড দেখা যাবে যে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে অলরেডি আপনার কোনো না কোনো দিক থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ট্রাই মিমিকিং এনি নেটিভ স্পিকার। এটা জরুরি না যে আপনার একদম নেটিভদের মতোই কথা বলতে হবে, কিন্তু দেখা যায় বিভিন্ন উম, উচ্চারণ আছে, বিভিন্ন কথাবার্তা আছে। যেমন আমরা দিসকে যদি টিস বলি, বা আমরা বুককে যদি বুক না বলে বুক বলি, হয়তো তাদের কাছে এটা শ্রুতিকটু শোনাতে পারে, হয়তো তারা এই জিনিসটা ধরতে পারে। তো আপনার অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, এবং অবশ্যই আপনার যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডকে যাতে আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন, প্রত্যেকটা লেটার যাতে আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন, সেই অ্যাবিলিটিটাও আপনার থাকতে হবে। তা হয়তো আমি যখন বলছি আপনার কাছে শুনতে অনেক কঠিন মনে হতে পারে যে প্রত্যেকটা লেটারকে আমার সঠিকভাবে উচ্চারণ করতে হবে, ব্যাপারটা সেরকম না। আপনি যখন অনেক অনেক গান শুনবেন বা মুভিজ দেখবেন বা হচ্ছে রেকর্ডিং শুনবেন, এমপি3 অডিও শুনবেন, তখন দেখতে পারবেন আপনি অটোমেটিক সেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর নিজে থেকে ট্রাই করবেন, যদি আপনার মধ্যে কোনো প্রবলেম থাকে, মানে আপনার যদি স্পিকিং এ কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি সেটা ওভারকাম করার ট্রাই করেন। ট্রাই সিঙ্গিং। গান যদি আপনি গেতে পারেন খুবই ভালো। আপনি যদি ইংলিশ গান প্র্যাকটিস করেন, আপনার হয়তো মন মেজাজে উৎফুল্ল থাকলো এবং আপনার প্র্যাকটিসটাও করা হলো। আর আস্তে আস্তে আপনি তাদের টোনের সাথে পরিচিত হতে পারলেন, এবং আপনার ইংলিশ থিঙ্কিং এর অ্যাবিলিটিটাও বেড়ে গেল। ওকে, এটা আগেও বলেছি যে আপনার অ্যাকসেন্ট, যেমন ইন্ডিয়ান বা বেঙ্গালি যারা আছি আমরা, আমাদের একটা ডিফারেন্ট রকমের অ্যাকসেন্ট আছে। সেটার জন্য আমাদের কোনো মার্কস কাটা যাবে না, কিন্তু আপনার কথা শুনে বোঝা যেতে হবে। যেমন যেটা আমি আগেও বললাম, যাতে আপনার কথাবার্তাগুলো যাতে সঠিক উচ্চারণ হয়। অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। আপনি চাইলে বাঙালি অ্যাকসেন্টেও কথা বলতে পারেন, যদি অন্য কোনো অ্যাকসেন্টে পারেন, যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে পারেন খুবই ভালো, কিন্তু যাতে এক্সামিনার আপনার কথা বুঝতে পারে তা সেটা ট্রাই করবেন। আর আপনার যদি কোনো নেটিভ স্পিকার কোনো রিলেটিভ থাকে, বা দেশের বাইরে যদি কোনো রিলেটিভ থাকে, বা আপনার কোনো ফ্রেন্ড থাকে যে ইংলিশে অনেক বেশ ভালো, আপনি তাদের সাথে চাইলে কথা বলে তাদের ফিডব্যাক নিতে পারেন যে আপনার কথা বলার স্কিল কিভাবে ডেভেলপ করতে পারেন, বা আপনি কোন দিক থেকে ডেভেলপ করলে হচ্ছে আপনি আরো বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবেন, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এবার আসি পরীক্ষার সময় কি করবেন। পরীক্ষার সময় হয়তো দেখা যাবে যে আপনাকে একটা প্রশ্ন করলো, কিন্তু আপনি সেই প্রশ্নের সঠিক উত্তরটা জানেন না। যেমন আপনাকে পলিটিক্স নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করলো, যে আগে দেখা যেত পলিটিক্যালি মানুষ ডেমোক্রেসিকে খুব একটা সাপোর্ট করতো না, কিন্তু এখন মানুষ সাপোর্ট করে। আপনি কি এটা সম্পর্কে সহমত, নাকি আপনি ভিন্ন কোনো মতামত আছে? হয়তো আপনি পলিটিক্স সম্পর্কে কিছু জানেন না, কিন্তু আপনি কিছু বলার চেষ্টা করবেন, বলবেন যে আই ডোন্ট নো, আমি পলিটিক্স সম্পর্কে কিছু জানি না, তবে আমি এটা মনে করি যে হ্যাঁ, হয়তো ডেমোক্রেটিক চিন্তা ভাবনা আগে ছিল না, বা আপনার মাথায় যেটা আসে। অবশ্যই আপনি পলিটিক্স মানে বা আপনার টপিকস যেটা, সেই টপিকস এর সারাউন্ডে কথা বলার ট্রাই করবেন। আর দেখা যায় আমরা যেহেতু সবাই মানুষ, আমাদেরও সবারই কোনো না কোনো রকমের লিমিটেশন থাকে। তো আপনি যদি এক্সামিনারের কথা বা প্রশ্নটা না বুঝতে পারেন, আপনি নাই শুনতে পারেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি একটু কোয়েশ্চেনটা রিপিট করেন। আচ্ছা। আবার অনেক সময় দেখা যায় যে এক্সামিনার আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলো, এমন একটা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলো যে আপনি ওয়ার্ডটার মানে জানেন না। এখন
হ্যাঁ, আপনি যদি ওয়ার্ডটার মানে না জানেন এবং যদি এক্সামিনারকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে, আপনার মার্ক হয়তো কিছু কমবে। কিন্তু যদি আপনি ওয়ার্ডটার মানে না জেনে কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করেন, তাহলে হয়তো আপনি সেই ব্যাকগ্রাউন্ডে কিছু বলতে পারছেন না। তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কিছুই না বলতে পারার চেয়ে আপনি তাকে, এক্সামিনারকে কোয়েশ্চেন করাটা বেটার, যে এই ওয়ার্ডের মানেটা কি আমাকে একটু বলেন, আমি তাহলে সে সম্পর্কে কিছু বলতে পারি। ফ্লুয়েন্সি ইজ মাচ মোর অ্যাপ্রিসিয়েটেড। মানে হচ্ছে যে দেখা যায় যে আমরা অনেক সময় কথা বলার সময়, স্পেশালি ইংলিশে কথা বলার সময়, অনেক পজ করি যে আমাদের গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলো কিনা, বা এরপরে আমি কোন ভোকাবুলারিটা ইউজ করব। অনেক লম্বা পজ নিই, কারণ এটা আমরা চিন্তা করছি যে আমরা এরপরে কি বলবো, আবার গ্রামাটিক্যাল মিস্টেকস হচ্ছে কিনা, আমরা কোনো কিছু রিপিট করতে পারি। তো সেগুলো আপনি যদি চিন্তা বাদ দিয়ে আপনি নর্মালি আপনার যেরকম ফ্লুয়েন্সি, সেই ফ্লুয়েন্সিতে যদি আপনি কথা বলেন, তাহলে দেখা যাবে যে আপনি ফ্লুয়েন্সির জন্য কিছুটা মার্কস পাচ্ছেন। হয়তো গ্রামাটিক্যাল মিস্টেকস এর কারণে আপনার মার্ক কমে যাচ্ছে, কিন্তু ফ্লুয়েন্সিটাই তারা বেশি প্রাধান্য দেয়। কারণ সাধারণত তারা নেটিভ স্পিকার, অ্যান্ড নেটিভ স্পিকাররা, আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন এটাই টেস্ট করার জন্য যে আপনি নেটিভ স্পিকারদের সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারবেন কিনা। তো আপনার ফ্লুয়েন্সিটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে। স্পিক স্লোয়ার দেন ইউর অ্যাকচুয়াল স্পিড ফর মোর থিঙ্কিং টাইম। কিছু কিছু কোয়েশ্চেন যেহেতু স্পিকিং এ থাকে, একটু অ্যাবস্ট্রাক্ট এবং চিন্তা করার বিষয়, সে কারণে যদি আপনি একটু আপনার নর্মাল পেজের চেয়ে বা আপনার নর্মাল স্পিডের চেয়ে একটু স্লোলি কথা বলেন, তাহলে আপনি কোনো কিছু চিন্তা করার মতো টাইম পাবেন। আর তাহলে দেখা যাবে আপনার আনন্যাচারাল যে পজ গুলা হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে না, এবং আপনি আপনার মতো করে আম, একটু করেও, 1 সেকেন্ড করেও যদি আপনি সময় পান এমনি স্লোলি কথা বলার কারণে, সেটাও আপনার জন্য অনেক। ওকে, এখন কথা বলার সময় দেখা যায় যে অনেকে থাকে একদম রোবোটিক ভাবে কথা বলে, কোনো ইমোশন ছাড়া, কোনো পজ ছাড়া, কোনো ইন্টোনেশন ছাড়া, বা কোনো ইমোশন ছাড়া। এইগুলো এক্সামিনার ফলো করবেন, যদি যে আপনি কি তোতা পাখির মতো মুখস্থ বা রোবটের মতো বলে যাচ্ছেন, নাকি আপনার কথায় কোনো ইমোশন আছে, আপনি কথাগুলো কি আসলেই বলছেন কিনা, বা আপনি সেখানে উপস্থিত থেকে কথা বলছেন কিনা, সেগুলো আপনার এক্সামিনার ফলো করবে। এবং আপনি যদি সঠিকভাবে আপনার এক্সপ্রেশন কথার মাধ্যমে দিতে পারেন, এটার জন্য আপনি এক্সট্রা মার্কস পাবেন। আচ্ছা, আপনি কখনোই ট্রাই করবেন আপনার অ্যান্সার গুলো যাতে একটু বড় হয়। কারণ ধরুন যদি আপনাকে জিজ্ঞেস করলো আপনার ফেভারিট কালার কি, আপনি জাস্ট রেড, রেড বলে থেমে থাকলে আপনার চলবে না, আপনি সাথে 2-3 লাইন অ্যাড করবেন। যেমন আমার ফেভারিট কালার রেড, কিন্তু ছোটবেলায় আমার ফেভারিট কালার ছিল ব্লু। কিন্তু কিন্তু দেখা গেল আস্তে আস্তে আমি যখন বড় হচ্ছি, আমার রেড এর প্রতি আরো অ্যাট্রাকশন বেড়ে গেছে, আমি এখন রেড কালার পরলে দেখা যায় যে আমাকে রেড কালারের ড্রেসে মানায়। এই কারণে আমার পছন্দের কালার এখন রেড। তো সোজা কথা হচ্ছে, যে কোনো সিম্পল অ্যান্সারও আপনাকে একটু এলাবোরেট করতে হবে, যে ওই সম্পর্কে কিছু বলতে হবে। এন্ড সেটা সঠিক হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটা টপিক সারাউন্ডিং হইতে হবে, কারণ আপনার এখানে যাতে এক্সামিনার বুঝতে পারে যে আপনি আপনার ইংলিশ স্কিলটা যথেষ্ট পরিমাণে দেখাতে পারছেন। আর আপনি যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানেন, তাহলে ডিরেক্টলি আই ডোন্ট নো বা আমি পারি না বলে থেমে যাবেন না। চেষ্টা করবেন যে হ্যাঁ, আমি এটা সম্পর্কে জানি না, বাট আমি মনে করি এটা সম্পর্কে এটা হতে পারে। ওকে, বা যেটাই মাথায় আসে আপনি সেটাই বলবেন। এবং ফ্রেজার ইডিয়মস এর কথা আমি আগেও বলেছি, এবং কন্ট্রাকশনের কথাও আগে বলেছি, যে আপনি ফ্রেজার ইডিয়মস যদি আপনি সঠিক গুলো ইউজ করতে পারেন, তাহলে আপনার মার্কস বেড়ে যাবে। তবে একটা জিনিস, ইডিয়মস এর ক্ষেত্রে আমরা হচ্ছে অনেক সময় ভুল ইডিয়মস ইউজ করি। যেমন দেখা যায় আমরা ছোটবেলায় সবাই শিখেছি ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। এখন আপনি যদি এই কথাটা যে কোনো নেটিভ স্পিকারকে বলেন, তাহলে সে অনেক সারপ্রাইজড হবে, কারণ এটা সাধারণত তারা কখনোই ইউজ করে না। এখন যদি আমি আপনাকে বাংলায় এসে বলি যে আজকে আমি একটা মেয়ের সাথে পরিচিত হয়েছি, সে অনেক অঘটন ঘটন পটিয়সী,
তাহলে আপনার তার প্রতি মেন্টালিটি কিরকম হবে? তো এক্সামিনারটা সেরকমই মনে করবেন। আপনি যদি ফ্রেজ এন্ড ইডিয়মস ইউজ করেন, আপনি অবশ্যই দেখে নিতে হবে যে এটা প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করে কিনা, এবং সেটা আসলেই মানুষের সাথে পরিচিত কিনা। ওকে, এরপরে হচ্ছে যে আপনার টাইম ওয়েস্ট করার ট্রাই করেন না কোনো কমপ্লেক্স ওয়ার্ড বা গ্রামারের জন্য। কারণ আপনি যদি বেশি পজ করেন তাহলে সেটার জন্য আপনার মার্কস সাবট্রাক্টেড হবে। আপনি যদি, আপনার স্পিকিং টেস্টটা হচ্ছে আপনার মেইনলি কমিউনিকেশন টেস্ট, আপনি ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারছেন কিনা সেটাই হচ্ছে আপনার মেইন টার্গেট এখানে। আর দেখা যায় যে অনেক সময় আপনি কোনো কিছুর অ্যান্সার জানেন না। ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হলো যে আপনার খুবই পছন্দের একটা জিনিস সম্পর্কে বলেন, তখন আপনার কোনো পছন্দের জিনিস মাথায় আসছে না। তো আপনি ধরেন বলতে পারেন যে আমার খুব পছন্দের জিনিস হচ্ছে একটা বই, যে এই বইটা আমাকে কেউ গিফট করেছিল, বা এই বইটা আমার বাবা আমাকে দিয়েছিল, তার ফ্যামিলিতে এটা জেনারেশন টু জেনারেশন চলছে, সেই কারণে। আর এগুলো হচ্ছে রিসোর্সেস, আপনাদেরকে মনে হয় পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে। তো আমি এগুলোকে লিংক করে দিয়েছি, এই লিংকের মধ্যে গেলেই হচ্ছে আপনি আহ, আপনার যা যা প্রয়োজন তা তা দেখতে পাবেন। আর রেকমেন্ডেড গুলো হচ্ছে যেগুলা আমি আপনাকে মানে আমার পার্সোনালি পছন্দ যে জিনিসগুলো, সেগুলো আমি রেকমেন্ডেড করে দিয়েছি।